আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে আছেন জুলাই সনদ বাস্তবায়ন না করলে সংবিধান সংস্কার পরিষদের সভা ডেকে সংবিধান সংস্কার না করলে ঈদের পরে ব্যাপক আন্দোলন গড়ে তোলবার হুমকি দিচ্ছে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এখন প্রশ্ন উঠেছে, বিএনপি কি এই আন্দোলন সামাল দিতে পারবে? এই যে আন্দোলনের ডাক দেওয়ার এর পেছনের নেপথ্য কোনো কারণ আছে কি? এছাড়া আইসিটি নিয়ে কিন্তু বিতর্ক ক্রমশই বাড়ছে। আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, কথা ছিল সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সব নির্বাচিত এমপি শপথ নেবেন, তারা সংবিধান সংস্কার করবেন, তারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন। কিন্তু নির্বাচনের পরে দেখা গেল বিএনপি পুরা ইউটার্ন নিয়েছে। তারা বলছে সংবিধান সংস্কার পরিষদের কোনো প্রভিশন বর্তমান সংবিধানে নেই, সুতরাং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। জামাত এই বিষয়টি নিয়ে খুবই সিরিয়াস, এবং এটা নিয়ে আসলে কি হচ্ছে, জামাত যে ব্যাপক আন্দোলনের হুমকি দিচ্ছে আসলেই কি তাই, নাকি এই হুমকির আড়ালে জামাত বিএনপির সাথে কোনো নেগোসিয়েশন করছে? জামাত বিএনপির কাছে 12টা মন্ত্রণালয় চেয়েছে। জামাত বলছে যে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের আমলে বিরোধী দল হিসেবে থেকেও 4-5টা মন্ত্রণালয় পেতে পারে, তাহলে জামাত কেন তার বর্তমান স্ট্রেংথ, ভোটের হার সব মিলিয়ে 12টা মন্ত্রণালয় পাবে না? তারাও এখন শেখ হাসিনার মডেল অনুসরণ করতে চায়। তারা জাতীয় পার্টির মতো গৃহপালিত বিরোধী দল হতে চায়, এবং ইউনূসের আমলে মূলত প্রশাসনে, সচিবালয়ে যেভাবে জামাতে ইসলাম প্রভাব খাটিয়েছে, তাদের ক্ষমতার একটা মজা পেয়ে গেছে তারা। এই ক্ষমতার লোভে, এই ক্ষমতার থেকে তারা আর দূরে থাকতে চায় না। সুতরাং তারা এখন হুমকি দিচ্ছে, হয় মন্ত্রণালয় দাও, নইলে ব্যাপক গণ আন্দোলন। ঈদের পরে জামাতে ইসলাম বা তাদের যে 11 দলীয় জোট, তারা কি আদৌ আন্দোলন গড়ে তুলবার মতো ক্ষমতা, সক্ষমতা রাখে? এদিকে তারেক রহমান তার ঘনিষ্ঠ মহলে স্পষ্ট জানিয়ে দিয়েছে 12টা মন্ত্রণালয় জামাতকে দেবার প্রশ্নই ওঠে না। তিনি বলেছেন যে আমার এমপিদেরই আমি ঠিকমতো প্রোভাইড করতে পারছি না, আমি জামাতকে কেন 12টা মন্ত্রণালয় দেব? অর্থাৎ ওই জাতীয় পার্টি যেমন মন্ত্রণালয় পেয়েছিল, আপাতত যেটা মনে হচ্ছে জামাতে ইসলামকে সে ধরনের মন্ত্রণালয় দেয়া হবে না। জামাত পারলে ঈদের পরে আন্দোলন করুক বা না করুক। এদিকে একটি বিএনপির সূত্র জানিয়েছে যে আগামী মে মাসের মধ্যে প্রশাসনের সব জায়গা থেকে জামাতের যেসব অনুসারী রয়েছে, সমর্থিত লোকজন রয়েছে, তাদের সরিয়ে দেওয়া হবে। এই প্রশাসন জামাত মুক্তকরণের দায়িত্ব দেওয়া হয়েছে একজন উপদেষ্টাকে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর। তো এখন দেখা যাক, একদিকে জামাত সরকারের ভাগ চাইছে, মন্ত্রণালয়ের ভাগ চাইছে, ক্ষমতার হালুয়া রুটির ভাগ চাইছে, আর একদিকে বিএনপির একটা অংশ প্রশাসন থেকে জামাতকে তাড়িয়ে দিতে চাইছে। তো এখন দেখা যাক এটার কি পরিণতি হয়। এদিকে সংসদে ইউনূসের আমলে করা 135টা অধ্যাদেশ উত্থাপিত হয়েছে, এবং সেগুলো যাচাই বাছাই কমিটিতে পাঠানো হয়েছে। 2রা এপ্রিল এগুলো আবার সংসদে ফেরত আসবে। তাদের মতামত থাকবে যে কোন কোন অধ্যাদেশটাকে বাতিল করা হবে, কোন কোনটা নিয়ে আলোচনা হবে। যেসব অধ্যাদেশ নিয়ে আলোচনা হবে না বা বিল আকারে আসবে না, তারা 30 দিনের মধ্যে, অর্থাৎ 12ই এপ্রিলের পরে এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। আর যেসব অধ্যাদেশ নিয়ে আলোচনা হবে, কিছু কিছু অধ্যাদেশ তারা গ্রহণ করবে বিএনপি। আর এই যে সংবিধান সংস্কার পরিষদ,
জুলাই সনদ, এখানে অনেকগুলো পয়েন্টেই কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল। যেমন এই সংস্কার পরিষদ মানলে একই ব্যক্তি দলের প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না। তার মানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে পদত্যাগ করতে হবে, হয় তিনি বিএনপির চেয়ারপারসন থাকবেন অথবা প্রধানমন্ত্রী থাকবেন। এটা বিএনপি মানবে না। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য, এটাও বিএনপির মানবার কোনো কারণ আপাতত আমি দেখছি না। এছাড়া পরপর 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এটা তো বাবা আমেরিকা না, এটা তো দক্ষিণ এশিয়ার একটা দেশ, বাংলাদেশ, এবং এটাও বিএনপি মানবে না। এরকম এগুলো খুব মোটা দাগের কথা বলে। এরকম সংবিধান সংস্কার, উচ্চকক্ষ, এরকম অনেক কিছু আছে যেগুলো অনেকগুলোই মানা হবে না, কিছু আলোচনা হবে। তো এই অবস্থায় আমরা দেখবো। এরপরে যেটা বলছিলাম যে আইসিটি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আইসিটি আপনারা জানেন যে এটি মূলত আওয়ামী লীগ সরকারের আমলে করা হয়েছিল। বেসিক্যালি 71 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন যেসব যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল তার বিচার করবার জন্য। কিন্তু ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ সম্পূর্ণ অবৈধভাবে এটাকে অধ্যাদেশের মাধ্যমে আরো অনেক মামলা এখানে আইসিটিতে বিচারের জন্য ঢুকিয়ে দিয়েছে, যেগুলো সম্পূর্ণ বেআইনি। এবং এটা আদালতে চ্যালেঞ্জ হইলে ডেফিনেটলি এটা, মানে আদালত যদি স্বাভাবিকভাবে বিচার করে তাহলে এগুলো অবৈধ বলে পরিগণিত হবে। এখন আইসিটির ফেট নিয়ে কিন্তু কথাবার্তা চলছে এবং অনেকেই মনে করছে যে এই অধ্যাদেশটি হয়তো সংসদে উত্থাপিত হবে না, যদি উত্থাপিত হয়ও আলোচনার পরে এটি বাতিল হয়ে যেতে পারে। এবং তার লক্ষণ আমরা দেখছি যে আইসিটিতে যে চলমান মামলাগুলো রয়েছে সেগুলো কিন্তু অলরেডি গো স্লো স্টেজে চলে গেছে। তারা ধীরে চলো নীতি অবলম্বন করেছে। বিশেষ করে সেনাবাহিনীর যে মামলাগুলো, তাদের হাজিরা রয়েছে এই মাসের 27শে মার্চ, 29শে মার্চ এবং 7ই এপ্রিল। এই 3 দিনে সেনা কর্মকর্তাদের হাজিরার কথা রয়েছে আইসিটিতে। কিন্তু এখন যতদূর মনে করা হচ্ছে হয়তো এই 3টি হাজিরার তারিখ এদিন তাদের হয়তো আসতে হবে না। এবং আইসিটিতে এই যে অবৈধভাবে বিভিন্ন মামলা, এই যে সাংবাদিক বলেন বা যে কাউরে ধরে আইসিটির মামলায় আসামি করে দিয়েছে, এই টোটাল বিষয়টা বাতিল হয়ে যাবে বলেই এখন কিন্তু ধারণা করা হচ্ছে। এবং আইসিটির যে দুর্নীতি, আমি কিছু বলেছি, এখনো আমার কাছে আরো কিছু ইনফরমেশন আছে যেটা আমি পরে দেব। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো যে চিফ প্রসিকিউটর যিনি ছিলেন তাজুল ইসলাম, তিনি তো সরকারি বাড়ি থেকে চলে গিয়ে এখন তিনি নিজে একটি ভাড়া বাড়িতে উঠবেন, কিন্তু ঢাকা শহরে তিনি বাড়ি ভাড়া পাচ্ছেন না। আবার তিনি দেশের যে অবস্থা তাতে তিনি সৌদি আরব চলে গেছেন উমরা হজের নামে। অনেকেই বলছেন যে তিনি পালিয়ে গেছেন এবং তার আর কিন্তু ফেরার কোনো লক্ষণ নেই। তার সাথে তার পরিবারের সদস্য গেছেন এবং সর্বশেষ শুনলাম যে তার শ্বশুর বাড়ির লোকজনও সৌদি আরব চলে গেছে। হ্যাঁ, তারা এক ধরনের ভয়ের মধ্যে আছে। এই যে রংপুরের আবু সাইদ হত্যাকাণ্ড, যেটা নিয়ে সেই গত 16ই জুলাই 2024 সালের যে হত্যাকাণ্ডটা পুরা জাতিকে নাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, কিন্তু এখন তো দেখছি যে আবু সাইদকে আসলে পুলিশ হত্যা করেনি, তাকে ওই ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে অনেক পরে হাসপাতালে আনা হয়েছিল এবং তার মাঝখানে এমন কিছু ঘটেছে যে কারণে আবু সাইদ কে খুন করা হয়েছে বলা যায়। তো ওই খুনটা পুলিশের গুলিতে নয়, অন্য কোথাও কোনো কারণে হয়েছে। এবং পোস্টমর্টেম রিপোর্টটা যদি কেউ নিরপেক্ষভাবে দেখে তাহলে বোঝাই যায় যে পুলিশের গুলিতে নয়, মাথার পেছনের আঘাতে আবু সাইদ মারা গেছে। এই আবু সাইদের মামলায় অনেক পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। রংপুরের একজন এসি তার আসামি হবার কথা হিসাব অনুযায়ী, কিন্তু দেখা গেল সে হয়ে গেছে সাক্ষী। কিভাবে সাক্ষী হলো? এর জন্য আরেক আইনজীবী জামাত নেতা শিশির মনিরের মাধ্যমে 2 কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছে এই তাজুল ইসলামকে। এই তাজুল ইসলামকে 2 কোটি টাকা ঘুষ দিয়ে আসামি যার হওয়ার কথা সে হয়ে গেছে এই মামলার সাক্ষী। এবং যিনি সাক্ষী হয়েছেন এই পুলিশ কর্মকর্তার বাবার পেনশনের টাকার কেনা বাড়ি বিক্রি করে
এই 2 কোটি টাকা শিশির মনিরের হাতে তুলে দেওয়া হয়েছে, যেটা পরে তাজুলকে দেওয়া হয়েছে। এখন তো বোঝা যাচ্ছে যে আইসিটির যে ঘুষের কথা শোনা যাচ্ছে, তাতে তাজুলের সাথে এই শিশির মনিরের সম্পৃক্ততাও এখন শোনা যাচ্ছে। সুতরাং আইসিটির ভবিষ্যৎ, মানে বিশেষ করে এই যে অধ্যাদেশের মাধ্যমে যে যা ইচ্ছা যে কোনো রকমের কেস যেটা আইসিটির আসলে এখতিয়ারের মধ্যে পড়ে না, সেগুলোকে যে ঢোকানো হয়েছিল সেগুলো সম্ভবত বাতিল হয়ে যাবে। এবং আইসিটি নিয়ে আরো অনেক কথা আছে যেটা এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি না। সুতরাং ক্ষমতার লোভে পড়ে জামাত মন্ত্রণালয় না পেলে ঈদের পরে কি করে, এবং মন্ত্রণালয় যে পাবে না সে ধরনের ইঙ্গিত আমরা পেয়েছি। এখন জামাতকে আমরা দেখতে চাই। সৎ লোকের শাসন চাই বলে যে জামাত বড় গলায় চিৎকার করত গত 18 মাসে, সেই জামাতের স্বরূপ আমরা দেখে ফেলেছি। জামাত ইউনূস মিলে দেশটাকে যে রসাতলে নিয়ে গিয়েছিল, এবং সম্প্রতি জামিনপ্রাপ্ত সাংবাদিক আনিস আলমগীরের একটা কথা দিয়ে শেষ করছি, যে ডক্টর ইউনূস তার এই শাসন আমলে যত আকাম করছে, যত পাপ করছে, শেখ হাসিনা সরকার 16 বছরেও তা করেনি। আর অনেকেই আমাকে বলছেন যে ভাই দাড়িটাকে শেভ করেন বা দাড়ি রাখলেন কেন? আসলে আমি রমজান মাসে দাড়ি রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, নতুন সরকারের একের পর এক চমক। প্রধানমন্ত্রী ঢিলে ঢালা পোশাক পরছেন, সিকিউরিটি কমিয়ে সাধারণের মতো জীবনযাপন করার চেষ্টা করছেন। তিনি এখন পর্যন্ত নিজের বাড়িতে আছেন। তারপর ওরকম মঞ্চে গদিওয়ালা বড় চেয়ারগুলোতে তিনি বসছেন না, এবং বিভিন্ন মানুষকে তিনি সম্মান প্রদর্শন করছেন। রাস্তায় জনগণের সঙ্গে হাত নাড়ানাড়ি করছেন। অনেক মানুষ হুমড়ি খেয়ে পড়ছেন, কেউ তার মাথায় হাত বুলোচ্ছেন, স্নেহের পরশ দিয়ে কেউ দোয়া করছেন। সংসদে রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে রাষ্ট্রপতির মুখ দিয়ে আওয়ামী লীগকে গালাগাল করানো হয়েছে। সংসদে ব্যাপক হারে মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি, তাদের যে উপস্থিতি, এবং পাকিস্তানের দোসর 71-এ পরাজিত শক্তি, স্বাধীন বাংলাদেশের পতাকাধারী, বিতর্কিত নয়, একেবারে পতাকাধারী, কোনো দয়ায় নয়, মন্ত্রী পদমর্যাদায় সেই জামাতের সভাপতি ডক্টর শফিকুর রহমান, তিনি বিরোধী দলীয় নেতা, মন্ত্রীর পদমর্যাদায় থাকবেন, তার গাড়িতে পথ করে জাতীয় পতাকা উড়বে। এর আগেও আওয়ামী লীগের মানে সেই 2001 সনে, আওয়ামী লীগ জমানার পরে 2001 সনে জামাত বিএনপি সরকারে জামাতে 2জন মন্ত্রী ছিলেন, তাদেরও গাড়িতে পথ করে পতাকা উড়েছিল, বলা হয়েছিল বিএনপি দিয়েছে। কিন্তু এইবার কিন্তু বিএনপি দেয়নি। এবার জামাত তার আপন শক্তিতে, আপন কৌশলে তাদের গাড়িতে তারা পতাকা লাগিয়ে ফেলেছে, এবং স্বাধীন বাংলাদেশের সংসদে তারা প্রধান বিরোধী দল, এবং ওই সংসদে দাঁড়িয়ে তারা শোক প্রস্তাবে 71-এর মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করা এবং যুদ্ধাপরাধের দায়ে যারা সাজা প্রাপ্ত হয়েছেন, যাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, তাদের ব্যাপারে শোক প্রস্তাব সংসদে উত্থাপন করা হয়েছে, এবং বিএনপিকে সেটা সানন্দে গ্রহণ করতে হয়েছে। এতই জামাতের ক্ষমতা। আমরা যারা বাইরে আছি, সরকারের বাইরে আছি, আমরা যেভাবে সরকারকে দেখি, সরকারের ভিতরে থেকে আসলে সেভাবে দেখা সম্ভব নয়। আমরা যেটা দেখছি যে সরকার বর্তমানে স্বয়ং প্রধানমন্ত্রী জামাতের এজেন্ডাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছেন। জামাত যে ইসলামাইজেশনের কথা বলছে, সেই ইসলামাইজেশনের চাইতেও আরও কড়া ইসলামাইজেশন করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। তারাও ইসলাম প্রতিষ্ঠার জন্য জামাত বিরোধী যে আলেম ওলামা রয়েছে, তাদেরকে কাছে টেনে নিয়ে জামাতের জন্য একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য যে চেষ্টা তদবির করছে, আলটিমেটলি জামাত যে তালেবানি রাষ্ট্র করতে চাচ্ছিল, সেটা বিএনপির হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে। আর সেক্ষেত্রে বিএনপিকে একটা টুকা মেরে ফেলে দিতে জামাতের 1 মিনিট সময় লাগবে না, যদি সেই কাজটি হয়ে যায়। এনিওয়ে, এই যে সরকারের যে মনসুন চলছে, মৌসুমি সময় চলছে, বা সরকারের যে বসন্ত চলছে, সরকারের যে হানিমুন পিরিয়ড চলছে, এই পিরিয়ড কিন্তু ঈদের পরে
থাকবে না। ঈদের পরে অনেকগুলো সমস্যা দেখা দেবে, সরকারের ভিতরে, সরকারের বাইরে, ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপি, তাদের ভেতরে বাইরে। এবং সরকার এবং এই দল নিয়ে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর সমীকরণ টানাটানি, তার সঙ্গে সঙ্গে মন্ত্রিপরিষদের টানাটানি, ধাক্কাধাক্কি এবং আন্তর্জাতিক অঙ্গনে টানাটানি শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে এই যে এখন যে সকল চমক দেখানো হচ্ছে, যে সকল বিষয়ে প্রধানমন্ত্রীকে একেবারে লাইমলাইটে আনা হচ্ছে, যে কোনো কিছু নেই, সবার নজর কেবলমাত্র প্রধানমন্ত্রীর দিকে, কোনো মন্ত্রী নাই, কোনো স্পিকার নাই, নো বডি, নো পলিটিশিয়ান, সমস্ত নজর শুধুমাত্র জনাব তারেক রহমান সাহেবের দিকে। এই যে একটা ভাইব তোলা হচ্ছে, ঠিক এটার সঙ্গে যদি আপনি তুলনা করেন সাবেক শেখ হাসিনার জমানাতে, ঠিক এরকম ছিল। এরশাদ জমানাতে ধরেন রওশন এরশাদ এবং এরশাদ, তারপরে অন্যান্য মন্ত্রীদের মধ্যে মোটামুটি সেই ইমেজ শেয়ারিং এর একটা ব্যাপার ছিল, পাওয়ার শেয়ারিং এর একটা ব্যাপার ছিল, কালেকটিভ লিডারশিপের একটা ব্যাপার ছিল। কিন্তু শেখ হাসিনার জামানাতে, বিশেষ করে 2014 সনের পরে অল কালেকটিভনেসটা শেষ হয়ে গিয়ে সমস্ত ক্ষমতা, দৃষ্টি, সবকিছু মোতাবজ্জহ হয়েছে শেখ হাসিনার দিকে। ঠিক সেম জিনিসটা হুবহু কপি করা হচ্ছে এখন তারেক রহমান সাহেবের ক্ষেত্রে। এখন এটা তারেক রহমান সাহেব বুঝে হোক, না বুঝে হোক, জেনে হোক, না জেনে হোক, পুরো সিস্টেমটা এরকম যে তিনি এটা এনজয় করছেন। অন্যদিকে দেখুন, 75-এর 15ই আগস্টে বঙ্গবন্ধুকে যে কারণে মারা হলো, তিনি বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন, একদলীয় শাসন, স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন এবং প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের মাধ্যমে যে প্রথম দফার একনায়কতন্ত্র, আবার দ্বিতীয় দফার একনায়কতন্ত্র হলো যে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে। তো সেক্ষেত্রে বাকশালের নেতা হিসেবে বঙ্গবন্ধুর হাতে যে একছত্র ক্ষমতা দেওয়া হয়েছিল হুবহু কোনো রকম কাটছাঁট ছাড়া, সেই ক্ষমতাটি কিন্তু জিয়াউর রহমান সাহেব ভোগ করেছিলেন। আবার ঠিক সেই ক্ষমতাটা এরশাদ সাহেব ভোগ করেছেন। আবার যখন আমরা সংসদীয় গণতন্ত্রে ফিরে এলাম, একই ক্ষমতা প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে গিয়েছিল। তো প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে যাওয়ার পরেও 2000 সেই 1 সন অবধি মোটামুটি এটা একটা ব্যালেন্সিং হতো, পাওয়ারের ব্যালেন্সিং হতো। আওয়ামী লীগের মধ্যে অনেক স্টার মন্ত্রী ছিলেন সেই 96 থেকে 96 থেকে 2001 পর্যন্ত। তখন স্বয়ং প্রধানমন্ত্রী চাইলেও অনেক কিছু মন্ত্রীরা করতেন না। আবার ধরুন 91 সনে থেকে আপনার 96 পর্যন্ত অর্থমন্ত্রী সাইফুর রহমান থেকে শুরু করে আরও অনেক পাওয়ারফুল মন্ত্রী ছিলেন। বেগম জিয়া চাইলে, তারেক রহমান সাহেব তখনও রাজনীতি আসেন না, চাইলেও অনেক কিছু হতো না, একটা গতিতে পাওয়ার শেয়ারিং হতো। কিন্তু 2001 সনে এসে এটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে কন্টেম্পোরারি হাওয়া ভবন দাঁড়িয়ে গেল। হাওয়া ভবন দাঁড়িয়ে গেল, তারপরে আবার হাওয়া ভবনের সঙ্গে কন্টেম্পোরারি আর একটা গ্রুপ দাঁড়িয়ে গেল। যে সকল বেয়ারা মন্ত্রী ছিলেন, যেমন সাইফুর রহমান কথা শুনতে চাইতেন না, তার অ্যাগেনস্টে সেই ইলিয়াস আলীকে দাঁড় করিয়ে দেওয়া হলো, উঠতে বসতে ভদ্রলোকের জীবন শেষ করে দেওয়া হলো স্থানীয়ভাবে। তো এই যে শুরু হলো, সেইটার কারণে বিএনপি তার দায় শোধ করতে হয়েছে একটা 1/11-র মাধ্যমে। তো সেই দিক থেকে যখন আবার 1/11 এলো, 1/11 পরে শেখ হাসিনা এলেন, ঘটনার পরিবর্তন হয়নি। শেখ হাসিনা মোটামুটি 13-14 সন পর্যন্ত সেই অতীতের যে পাওয়ার শেয়ারিংটা সেটা ধীরে ধীরে কমিয়ে একটা সামঞ্জস্য পর্যায়ে রেখেছিলেন। কিন্তু 14-র পর থেকে তিনি আবার সেই একেবারে যে একছত্র ক্ষমতার মালিক হয়ে গেলেন, জাস্ট লাইক জিয়াউর রহমান, জাস্ট লাইক বঙ্গবন্ধুর বাকশালের মতো। ঠিক সেম জিনিসটি এখন তারেক রহমান সাহেবের এখানে চলে আসছে। এর ফলে কি হলো, তার দলের যে চেইন অফ কমান্ড, সেই চেইন অফ কমান্ড নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। 1 মিনিট আগেও কেউ জানছে না সে মন্ত্রী হবে, কে স্পিকার হবে। আবার 1 মিনিট পরে জানবে না যে কার মন্ত্রীর যে দপ্তর কখন কার কাছে চলে যাবে, কার কাছে থাকবে। ঘুম থেকে উঠে কে কখন দেখবে মন্ত্রিত্ব নেই, এরকম একটা আতঙ্ক সবার মধ্যে, বেজ্জতি হওয়ার ভয় সবাইকে তাড়া করছে। বিএনপির মধ্যে নবীনের একটি গ্রুপ, প্রবীণের একটা গ্রুপ দীর্ঘদিন ধরে আছে, সেটা এখন প্রকট। প্রবীণরা সবচেয়ে অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত। খন্দকার মোশাররফ, ডক্টর আব্দুল মঈন খান, তারপর মির্জা আব্বাসের মতো যারা লোকজন আছেন, তারা সবাই লাঞ্ছিত, অপমানিত, দিগ্ভ্রান্ত। তরুণদের মধ্যে যে গ্রুপ রয়েছে, তাদের মধ্যে যারা বেগম জিয়া পন্থী ছিলেন,
তারা ভীষণ রকম সাইজড হয়ে আছেন। অন্যান্য যারা আছেন, যারা লন্ডনপন্থী ছিলেন, তারা খুব রাজার হালে আছেন। আবার এর মধ্যে সুপার নিউমারি বা সুপারসনিক যে পাওয়ার সম্পন্ন যারা মোটামুটি লন্ডনে তারেক রহমান সাহেবের কাছাকাছি ছিলেন, তারা এখন সর্বময় ক্ষমতার অধিকারী। তো এই অবস্থা চলছে। আর যেহেতু সরকারের একটা হানিমুন পিরিয়ড, এই সময়টাতে ভারত প্রাণান্ত চেষ্টা করছে নতুন সরকারের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য। চীনও চেষ্টা করছে। চীন তার ভাইস প্রেসিডেন্টকে পাঠাবেন। ভারত তার পররাষ্ট্রমন্ত্রীকে বেগম জিয়ার সেই যে ফিউনারাল যেটা হলো, মানে যেখানে জানাজা, সেখানে এসেছিলেন জয়শঙ্কর। আমেরিকাও মোটামুটি বর্তমান সরকারের সঙ্গে একটা কোঅপারেশন রাখার চেষ্টা করছে। রাশিয়াও সম্পর্ক রাখার চেষ্টা করছে। ফলে এটা সরকারের জন্য একটা হানিমুন পিরিয়ড এবং দহরম মহরমের ভাব। কিন্তু এটা থাকবে না। এর কারণ হলো তারেক রহমান সাহেব একটা সিদ্ধান্ত নিতে হবে। ভারত কোনো অবস্থাতে চীনকে মেনে নেবে না, চীন কোনো অবস্থাতে ভারত মেনে নেবে না। শেখ হাসিনা যেটা পারেননি, এটা তারেক রহমান সাহেব যদি পারেন, অবশ্যই তাকে ধন্যবাদ দিতে হবে। কিন্তু সামনের দিনগুলোতে শেখ হাসিনার জমানাতে যে অর্থনৈতিক সমস্যা ছিল, তার সাথে আরও 10 টাইমস সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো মাথায় নিয়ে কূটনৈতিক যে তৎপরতাগুলো রয়েছে, সেগুলো তার পক্ষে মোকাবেলা করা সম্ভব না। এর বাইরে সরকারের মধ্যে গুপ্ত শিবির আছে, প্রশাসনের মধ্যে আছে, দলের মধ্যে গুপ্ত শিবির আছে, এবং আমরা বাইরে থেকে দেখতে পাই যে এই লোকগুলো শিবিরের। কিন্তু ক্ষমতার বলয়ের মধ্যে তারেক রহমান সাহেব দুর্ভাগ্যজনক হলেও সত্যি তার পক্ষে সম্ভব না, তার সবচেয়ে প্রিয় যে কাছের মানুষটি, সেটি যে জামাতের লোক, শিবিরের লোক, এটা অনুধাবন করা সম্ভব না। যদি সম্ভব হতো তাহলে আয়াতুল্লাহ আলী খামেনি মারা যেতেন না। তার দেহরক্ষী মোসাদের এজেন্ট ছিল, দেহরক্ষী। এবং তার জেনারেলদের মধ্যে এই যে আরজিসি, যে ইরানের যে আরজিসি, এর মধ্যে সবচেয়ে ইফেক্টিভ জেনারেল, আমার নামটা মনে আসছে না, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। খামেনির একদম কাছে, যিনি কথায় কথায় খামেনির কপালে চুমো দিতেন, হি ওয়াজ এ মোসাদ এজেন্ট। এবং যে বৈঠকে খামেনি যুক্ত ছিলেন, সেই বৈঠকে তিনি থাকার কথা, কিন্তু বৈঠকের অল্প কিছুক্ষণ আগে তিনি একটা ওসিলা করে সেখান থেকে তিনি চলে গিয়েছিলেন। তো এই হলো রাজনীতির নির্মম এবং করুণ ইতিহাস। ফলে এই যে সমস্যাগুলো আমরা এখন বাইরে থেকে দেখতে পাচ্ছি, যে সমস্যাগুলো বিএনপির মধ্যে আছে বা অতীতে ছিল, এবং নতুন এই সরকার ক্ষমতা আসার পর যে সমস্যাগুলো নতুন করে তৈরি হয়েছে, এগুলো সব এখন এই সময়টাতে ঘূর্ণিপাক খাচ্ছে। আর যখন কোথাও ঘূর্ণিপাক খায়, এটা যে কোন দিকে যাবে আপনি বলতে পারেন না। মন্দর দিকেও যেতে পারে, ভালোর দিকেও যেতে পারে। ঘূর্ণিঝড়ে টর্নেডো তৈরি হতে পারে, আবার সেটা মুহূর্তের মধ্যে শেষও হয়ে যেতে পারে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং আমাদের দেশের প্রতি তার খাস রহমত এবং বরকত নাজিল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।